হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অন্যান্য দিনের মতো আজ আবার আমরা চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। আজ আমি আর আমার ভাই বিশ্ব বেরিয়ে পড়লাম এক অজানা জায়গার সন্ধানে। আজ যে মন্দিরে তোমাদের নিয়ে যাব তার কথা বলার আগে উল্লেখ করা প্রয়োজন ভারতের সুপ্রাচীন ইতিহাস ও ঐতিহ্যের কথা। ভারতের ইতিহাসের উপাদান ছড়িয়ে আছে প্রাচীন গুহার অভ্যন্তরে, ছড়িয়ে আছে লোক সংস্কৃতিতে। ইতিহাসের ব্যাপ্তি যেখানে সৌধ ও অট্টালিকায়, তেমনভাবেই ইতিহাস ছড়িয়ে আছে মন্দির, মসজিদ, গির্জায়, যা আমাদের জাতীয় জীবনের অঙ্গ হয়ে উঠেছে। বঙ্গের পুরানো ইতিহাস জানতে হলে আমাদের যেতে হবে সেই সব প্রাচীন ধ্বংসস্তূপে অথবা ক্ষয়ে আসা ঐতিহাসিক নিদর্শনের কাছে। আমাদের যেতে হবে মন্দিরে, মসজিদে বা গির্জায়। আমাদের সংস্কৃতি ও আমাদের ইতিহাসের চর্চা অব্যাহত রাখতে আর ঘ্রাণ নিতে হবে শ্লোক শ্রুতি নির্ভর প্রাচীন ধর্মীয় স্থানেও। বঙ্গের বিভিন্ন প্রাচীন মন্দির তাই ইতিহাসের কথা বলে। উত্তর ২৪ পরগনার বনগাঁর সাতভাই ডাকাত কালীবাড়ি এমনই এক ঐতিহাসিক সম্পদ। ভারত বাংলাদেশের সীমান্ত শহর উত্তর ২৪ পরগনার বনগাঁ। বনগাঁ শহরের ইতিহাস বহু পুরানো। ইতিহাসের শহর বনগাঁকে ঘিরে রয়েছে বহু আদি গ্রাম্য জনপদ। বনগাঁ রত্নগর্ভা। ইছামতি নদী ঘেঁষা বনগাঁ শহর ও শহর লাগোয়া অঞ্চলের সঙ্গে জড়িয়ে আছে নীলদর্পণ খ্যাত দীনবন্ধু মিত্র, ঐতিহাসিক রাখালদাস বন্দ্যোপাধ্যায়, সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সহ বহু খ্যাতনামা ব্যক্তির নাম। কলকাতা থেকে বনগাঁর দূরত্ব অন্তত ৭৫ কিলোমিটার। বনগাঁর প্রান্ত সীমায় রয়েছে এক প্রাচীন মন্দির যার নাম সাতভাই কালীতলা। সাধারণভাবে এই মন্দির ডাকাত কালী নামেও পরিচিত। তো চলো সেই অভিজ্ঞতাই তোমাদের সঙ্গে আজ আমরা ভাগ করে নিই। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্টস আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে আমাকে ভালোবাসা আর আশীর্বাদ করো। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ আমাকে অনেক উৎসাহিত করে ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে উপস্থাপনা করার জন্য। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করো, যাতে করে আমার চ্যানেলের যে কোনো ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা আমায় চেনো না তাদের জন্য আমি রণজিৎ, আর তোমরা আছো আমার চ্যানেল বং রণজিতে। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। এই স্থানে যেতে হলে তোমাদের শিয়ালদা বা রানাঘাট থেকে ট্রেনে করে নামতে হবে বনগাঁ স্টেশনে। তাই আমি আর আমার ভাই বিশ্ব দমদম স্টেশন থেকে আজ ট্রেনে করে চললাম বনগাঁ স্টেশনের উদ্দেশ্যে। আমাদের ট্রেন চলে এসেছে ৩ নাম্বার প্ল্যাটফর্মে। তো চলো তাড়াতাড়ি করে ট্রেনে উঠে পড়ি। ট্রেনে উঠে আমরা দুই ভাই সিট পেয়ে গেছি। আমাদের ট্রেন ছুটে চলেছে আজকের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। পথে যেতে যেতে প্রকৃতির এই অপরূপ সুন্দর রূপ দেখে সত্যি মনটা ভরে গেল। শহরের এই কোলাহল, গাড়ি ঘোড়ার আওয়াজ কিচ্ছু নেই এখানে। এখানে রয়েছে শুধু সবুজে ঘেরা শান্ত পরিবেশ আর সাথে রয়েছে ফ্রেশ অক্সিজেন, যেটা আমাদের শহরের লোকেরা খুব মিস করি। আমরা যারা কলকাতাতে থাকি তারা এই গ্রিন ব্যাপারটা একদমই পাই না। তার ফলে কিন্তু আমরা এর মূল্যটা খুব বুঝতে পারি। এই সবুজ জিনিসটা আমাদের কতটা কাছে। এই যে দেখো, দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বনগাঁ স্টেশনে। আমরা এখন এসে পৌঁছালাম বনগাঁ স্টেশনে। আর এই যে আমাদের ট্রেন, আর আমরা নেমেছি ৩ নাম্বার প্ল্যাটফর্মে। আর এখান থেকে আমাদের যেতে হবে ওই যে ১ নাম্বার প্ল্যাটফর্মের ওই দিকে। তো চলো ১ নাম্বার প্ল্যাটফর্মের দিকে যাওয়া যাক। এই ১ নাম্বার প্ল্যাটফর্মের এই দিক থেকে তোমাদের বাইরের দিকে যেতে হবে। আর এখান থেকে বেরোলেই তোমরা দেখতে পাবে একটা মন্দির।
আর এর ঠিক পাশেই রয়েছে টোটো স্ট্যান্ড। আর এখান থেকে তোমাদের টোটো করে যেতে হবে সাতভাই কালীতলা। ভাড়া পড়বে জনপ্রতি 25 টাকা। আমাদের টোটো এগিয়ে চললো আজকের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আমরা এখন এসে পৌঁছালাম সাতভাই কালীতলা মন্দির বা ডাকাত কালীতলা মন্দিরে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ কি বিশাল বড় একটা বটবৃক্ষের নিচে লাল রঙের এই মন্দিরটি। এটি হলো সাতভাই কালীতলা বা ডাকাত কালী মন্দির। ডাকাত কালীবাড়ি বা সাতভাই কালীতলার ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে বহু লোকগাথা, যা বয়ে চলেছে যুগ যুগ ধরে। জাগ্রত এই মন্দিরের সমাদর আজও কমেনি। লোকমুখে যা কথিত আছে তা ক্রমেই বিশ্বাসের আকার ধারণ করেছে। এখানে মানত করলেই মনোবাসনা পূর্ণ হবে। লোকশ্রুতি যেভাবে ইতিহাসের অঙ্গ হয়, সেভাবেই এখানকার ইতিহাস গড়ে উঠেছে। সাতভাই কালীতলার ইতিহাস ডাকাতদের নিয়ে, লোকশ্রুতি নির্ভর। বলা বাহুল্য, ডাকাতেরা ছিল 7 ভাই, আর এই 7 ভাইয়ের ডাকাতের প্রতিষ্ঠিত কালীবাড়ির নাম ইতিহাস খ্যাত। এই মন্দিরের উল্টো দিকেই তোমরা দেখতে পাবে অনেক ডালার দোকান। তো চলো আগে আমরা পুজো দেওয়ার ডালা কিনে মাকে পুজো দিয়ে নিই। এই যে আমরা এই দাদার দোকান থেকে আজ আমাদের পূজা দেওয়ার সামগ্রী কিনেছি। খুব ভালো এই দাদার ব্যবহার। এখানে তোমরা সব রকমের পুজো দেওয়ার সামগ্রী পেয়ে যাবে। আমাদের পুজোর ডালা রেডি হয়ে গেছে। তো চলো এবার মন্দিরের দিকে যাওয়া যাক। মন্দিরে প্রবেশ করেই মনে একটা আলাদা শান্তি অনুভব করতে পারলাম। আর এখন মন্দিরে পুজো শুরু হয়ে গেছে। যারা পুজো দেবে এখানে সবাই সবার ডালা আর সবার নাম গোত্র লিখে ঠাকুরের সামনে জমা দিয়ে বসে এক মনে ঠাকুরের পুজো দেখছে আর ঠাকুরের কাছে তাদের প্রার্থনা জানাচ্ছেন। উল্লেখ্য, ডাকাতদের সঙ্গে বঙ্গের ইতিহাস জড়িয়েছে যুগ যুগ ধরে। প্রজন্মের পর প্রজন্ম ধরে সত্যি মিথ্যে বাস্তব অতিরঞ্জিত কাহিনী আমাদের ইতিহাসে জড়িয়ে গেছে। আর এইভাবেই কালে কালে ইতিহাসে জড়িয়েছে বনগাঁর 7 ভাই ডাকাত ও তাদের প্রতিষ্ঠিত মন্দিরের কথাও। লোকশ্রুতি নির্ভর ইতিহাস বলছে, অবিভক্ত বাংলার তৎকালীন যশোরের এক জমিদার বাড়িতে ডাকাতি করতে যায় কালীচরণ, কালীপ্রসাদ, কালীকিঙ্কর, কালীপ্রসন্ন সহ মোট 7 ভাই। ডাকাতি করে ফেরার সময় ডাকাতদের উদ্দেশ্যে কালী ঠাকুর বলেছিলেন, তোরা তো সব কিছু নিয়ে যাচ্ছিস, আমাকে নিবি না? এই শুনে ডাকাত দল কালী মূর্তিটিও সঙ্গে করে নিয়ে আসেন। কিন্তু কোথায় রাখবে দেবী প্রতিমাকে? শেষ পর্যন্ত প্রায় 300 কিলোমিটার নদীপথ পাড়ি দিয়ে বনগাঁর ইছামতি নদীর ধারে এসে হাজির হলো ডাকাত দল। বন জঙ্গলে ঘেরা বট গাছের নিচে প্রতিষ্ঠা করা হলো কালী মূর্তি। দেবী পূজার জন্য ডাকাত দল পুরোহিতের খোঁজে বের হয়। স্থানীয় এক চক্রবর্তী পুরোহিতকে খুঁজে পান তারা। তারাই বংশ পরম্পরায় পুজো করে আসছেন এখানে। পুজো শুরু হয় আনুমানিক প্রায় 400 বছর আগে। সেই থেকে চলে আসছে বনগাঁর 7 ভাই কালীতলার পুজো। এই মন্দিরকে কেন্দ্র করে গড়ে উঠেছে বাজার, কমিউনিটি হল এবং স্কুল। সারা বছরই ভরে থাকে ভক্তদের ভিড়। এই মন্দিরে কিন্তু বলি প্রথা এখনো চালু আছে। আর এই যে সামনে দেখতে পাচ্ছ, এই মন্দিরের হাড়িকাঠ। আর এই মন্দিরে পৌষ মাসে খুব বড় করে পূজার্চনা করা হয়। আর এই উপলক্ষে কিন্তু এখানে বড় মেলাও বসে। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট। খুব সুন্দর করে এখানে পুজো দেওয়া হয়। এবার চলো তোমাদের মন্দিরের পিছনে যে বট গাছ আছে সেখান থেকে তোমাদের একটু ঘুরিয়ে নিয়ে আসি। কথিত আছে এই মন্দিরে মাকে পুজো দিয়ে যা মানত করা হয়, মা নাকি সবার মানত পূরণ করেন। সারা বছর প্রচুর মানুষের সমাগম হয় এখানে। বহু ভক্তরা মায়ের কাছে মানসিক করে এই বট গাছে তাদের ঢিল বেঁধে দিয়ে যান। আর মানত পূরণ হলে সেই ঢিল আবার খুলে দিয়ে মাকে পুজো দিয়ে যান।
তবে কার্তিক ও পৌষ মাসে দূর দূরান্ত থেকে বহু মানুষ হাজির হন সাতভাই কালীতলা মন্দিরে। ইছামতি নদীর ধারে বর্তমানে প্রায় 1 বিঘা জমির ওপরে প্রতিষ্ঠিত এই মন্দিরটি। তবে প্রাচীন মূর্তিটি বটগাছের শিকড়ে ঢেকে গিয়েছে। এখনকার পূজিত মূর্তিটি পরে তৈরি করা। কালী পুজোর দিন মন্দিরে বিশেষ পূজার আয়োজন করা হয়। এবার চলো তোমাদের ওই দিক থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এর পাশেই রয়েছে এখানকার শ্মশান। আর এর ঠিক পাশ থেকে যে সিঁড়িটা ওপর দিকে উঠে গেছে, এখান থেকে উঠলেই দেখতে পাবে ইছামতি ব্রিজ। তো চলো ওপরে উঠা যাক। এই যে রেল লাইনটা দেখতে পাচ্ছ, এটা হলো ভারত ও বাংলাদেশের যোগাযোগের জন্য রেলপথ। এই রেল লাইন থেকেই ট্রেন ভারত থেকে বাংলাদেশ পৌঁছয়। আর বাংলাদেশ এখান থেকে খুব বেশি দূরে নয়। জায়গাটা সত্যি অসাধারণ। যারা ফটোপ্রেমী মানুষ তারা এখানে ছুটে আসেন তাদের সুন্দর মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করতে। আর এই রেল লাইনের পাশ থেকে এই যে রাস্তাটা করা আছে, এখান থেকে আজ আমরা ওই পারে আর একটা কালী মন্দির আছে, সেখানে যাব। আমি এখন দাঁড়িয়ে আছি ইছামতি নদীর একেবারে ওপরে, ব্রিজের ওপর। এখান থেকে দেখো বন্ধুরা, ইছামতি নদীটি কি অপরূপ সুন্দর লাগছে দেখতে। আর ওই যে দূরে বাংলাদেশ, জানি না ক্যামেরাতে কতটা ভালো বোঝা যাচ্ছে। এখন ইছামতি নদীর জলে প্রায় কচুরিপানাতেই ভর্তি হয়ে গেছে। তবে পৌষ মাসে এখানে সব পরিষ্কার করে এখানে নৌকা চালানো হয়। বহু মানুষ সাতভাই কালীতলা থেকে নৌকা করে এই পারে শ্মশানকালী মন্দির দর্শন করতে আসেন। এবার চলো তোমাদের সেই শ্মশানকালী মন্দিরে নিয়ে যাই। ব্রিজ থেকে এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, এখান থেকে নিচে নামতে হবে। আর সত্যি আমি এখানে এসে পুরো স্তম্ভিত হয়ে গেলাম। এত সুন্দর গাছপালায় ঘেরা সুন্দর পরিবেশ, অসাধারণ লাগছে কিন্তু দেখতে। একটা সুন্দর মৃদু ঠান্ডা হাওয়া বইছে এখানে। আর এই যে সামনে দেখতে পাচ্ছ যে মন্দিরটা, এটা হলো শ্মশানকালী মন্দির। শোনা যায় এই মন্দিরের ভেতরে সেই 7 ভাই ডাকাতের মাথার খুলি রাখা আছে। আর এই যে সামনে দেখতে পাচ্ছ, ইনি হলেন মা শ্মশানকালী। অন্যান্য কালী মূর্তির সাথে এর অনেক পার্থক্য লক্ষণীয়। এখানে মায়ের দশা। আর মন্দিরের এই দিকে যে নদীর ঘাটটি রয়েছে, এখান থেকে ইছামতি নদীর যে প্রাকৃতিক সৌন্দর্য, সত্যি সেটা ভাষায় প্রকাশ করা যায় না। অসাধারণ বললেও কম বলা হবে। আর এখন নদীর জল এতটাই বেড়েছে যে মন্দিরের উঠোনে ঘাট সবটাই জলের তলায় চলে গেছে। মন্দিরটা কিন্তু খুব সুন্দর, শান্ত আর নিরিবিলি পরিবেশ। সত্যি এক কথায় অসাধারণ আর অনবদ্য। এই মন্দিরটা সত্যি খুব সুন্দর। যদি তোমরা এই মন্দিরে আসো তাহলে তোমাদের মন একেবারে শান্ত হয়ে যাবে। পরিবেশটা সত্যি অপরূপ সুন্দর। কলকাতা থেকে একটু দূরে একদিনের ছুটিতে ঘুরে আসতেই পারো এখানে। মন্দিরটি আমার জাস্ট অসাধারণ লাগলো। সত্যি অপরূপ সুন্দর এই মন্দিরটি। এত অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এক আধ্যাত্মিক স্থান, যা দেখে আমার মতো তোমরাও মুগ্ধ হয়ে যাবে। সবুজে ঘেরা এত সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশে এসে সত্যি মনটা ভরে গেল। এতক্ষণ মনের মধ্যে যে ক্লান্তি ছিল তা এই মন্দিরে এসে সত্যি দূর হয়ে গেল। তো বন্ধুরা, তোমরাও একদিনের কাছে পিঠে ঘোরার জন্য এই স্থানটিকে সিলেক্ট করতে পারো। আমার মতো তোমরাও খুব আনন্দ পাবে। তো বন্ধুরা, এত সুন্দর সবুজে ঘেরা এক প্রাকৃতিক মনোরম পরিবেশে এই পৌরাণিক মন্দিরের ভিডিও তোমাদের কেমন লাগলো তা কমেন্ট সেকশনে জানাতে ভুলো না কিন্তু। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো।
আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করো, যাতে করে আমার চ্যানেলের যে কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভ্রমণের গল্প নিয়ে। ততক্ষণ ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা।